নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যা কোনো পার্কিনসন রোগীর পুনরুদ্ধারকে বাধা দেয়। তাহলে যদি পার্কিনসন রোগী হয় তাহলে তার মস্তিষ্কে সমস্যা হয়, নিউরোরা ডোপামিন কম রিলিজ করছে, বিষণ্ণতা আসছে, আপনার যা আছে এবং আপনার মাংসপেশির সমন্বয় কমে যাচ্ছে, হাতেও সমস্যা হচ্ছে। এই কথা এখন যদি আপনি এই রোগটি বুঝতে পারেন তাহলে আমি যা বলবো সেটাও খুব সহজে বুঝতে পারবেন। যে ভুলগুলো সবচেয়ে সাধারণভাবে পার্কিনসন রোগীদের মধ্যে দেখা যায় তা হলো প্রথমত ডায়েটের প্রতি নজর না দেওয়া। এখন পার্কিনসন রোগীদের মধ্যে কেউ কেউ ওজন দেখায় না, হতে পারে কোনো রোগী খুব বেশি স্বাস্থ্যবান, আবার কোনো রোগী খুব বেশি দুর্বলও হতে পারে। তাহলে যে রোগীরা স্বাস্থ্যবান হন তারা যখন পার্কিনসনের পুনরুদ্ধার শুরু করেন তখন একটি ভুল করে ফেলেন, তারা তাদের ডায়েটকে ওজন কমানোর দিকে নিয়ে যান। খাবারের মধ্যে তারা হয়তো টিন্ডা খাচ্ছেন কিন্তু পুরো খাবার খাচ্ছেন না। খাবার দিনে একবার খাচ্ছেন, ২ বার ফল খাচ্ছেন। এই ধরনের কাজ করে আমরা পাকিস্তানে কোনো পুনরুদ্ধার দেখতে পাচ্ছি না। যখন আপনি খাবার খান তখন খাবার শুধু আপনার শরীরের জন্য নয়, খাবার আপনার মস্তিষ্কের জন্য হয়। সেই খাবারে ভিটামিন আছে, সেই খাবারে মিনারেলস আছে, সেই খাবারে কার্বোহাইড্রেট এবং প্রোটিনও আছে। তাহলে যখন আপনি খাবার খুব টাইট করে দেন তখন তার পুষ্টির মান কমে যায়। তাহলে রোগীদের মধ্যে আমরা কি দেখি যে পুনরুদ্ধার খুব ধীরে হয়? এটা একদমই হয় না। তাহলে যতগুলো পার্কিনসন রোগী আসে তাদের আমি সবসময় পরামর্শ দিই যে দিনে অন্তত ২ বার স্যুপ খেতে হবে। এখন আমরা স্যুপের জন্য কেন বলি এবং অন্য কিছুর জন্য কেন বলি সেটা বোঝা জরুরি। যখন আমরা স্যুপ নিচ্ছি তখন তাতে আমরা সবজি দিচ্ছি, ননভেজও দিচ্ছি। যারা ননভেজ খান তারা মাশরুমও দিচ্ছেন। তাহলে যখন আপনি সেটাকে সেদ্ধ করেছেন তখন পানিতে যতটুকু পুষ্টির মান এসেছে এখন সেটা পেট ভরার আগে, কারণ এতে ফাইবার খুব কম থাকে, তাই পেট ভরার আগে আপনাকে পুষ্টির মান পাওয়া যাচ্ছে, সেটা শক্তি দিচ্ছে। তাহলে আপনি খাবারের রুটি আলাদা করে খাবেন, খাবার থেকে যে শক্তি পাবেন সেটা আলাদা করে পাবেন পেট ভরানোর আগে। যা আমরা অতিরিক্ত স্যুপ নিয়েছিলাম তার ফলে যে দৈনিক পুষ্টি গ্রহণ হয়, যা আমরা প্রতিদিন ভিটামিন এবং মিনারেলসের জন্য গ্রহণ করি তা বেশি হয়ে যায়। এখন যদি আপনার শরীরে ভিটামিন বেশি থাকে তাহলে আপনার শরীরে কোনো ধরনের ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম হয়ে যায় এবং আমরা কি দেখতে পাই যে রোগী খুব দ্রুত পুনরুদ্ধার করে যদি সে সুপের গ্রহণ ও ওষুধ একসাথে করে। তাহলে কারণ এখন খাবারের উপর কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে তাই যতগুলো পার্কিনসন রোগী আছে তারা খাবার কমাবে না, খাবার দিনে ৩ বার খাবেন এবং সাথে স্যুপও খাবেন। কারণ এর ফলে আমাদের শরীরে যে প্রয়োজনীয়তা আছে তা দ্রুত পূরণ হয়। আমাদের প্রয়োজনীয়তা দ্রুত পূরণ হয়, শরীর আমাদের সক্রিয় হয়ে যায় এবং এটা তো আমাদের দরকার ছিল। তাহলে খাবার তাই আপনাকে ভালো রাখতে হবে, ভালো নয় খুব ভালো রাখতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় যে সবচেয়ে বড় ভুল একজন পার্কিনসন রোগী করতে পারে তা হলো ব্যায়াম না করা। যদি পার্কিনসন রোগী চলতে না পারে তাহলে ভারসাম্য তৈরি করতে সমস্যা হয়। তাহলে তারা বলে, "না, না, এসে বসো, ঠিক হয়ে যাবে। তারপর হাঁটতে শুরু করতে হবে, তারপর ব্যায়াম করতে হবে।" যদি আমাদের এই সমস্যা থাকে পার্কিনসন রোগীদের মধ্যে তাহলে আমরা কি দেখি যে পার্কিনসন রোগী দিন, দিন, সপ্তাহে, সপ্তাহে খারাপ হতে থাকে, সে কখনোই ঠিক হতে পারে না। এর পিছনে কারণ হলো আমাদের যে মাংসপেশি আছে, এই মাংসপেশিগুলোকে যত বেশি ব্যবহার করি, এগুলো ততই শক্তিশালী হয়ে যায়। আপনি জিমে যাবেন, ওজন তুলবেন, ব্যায়াম করবেন, মাংসপেশি ভালো হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, শক্তি আসবে, পদক্ষেপ আসবে। এখন একজন পার্কিনসন রোগী যিনি প্রায় বিছানায় পড়ে আছেন বা তিনি একদমই নড়াচড়া করেন না, আমরা বলি আপনি বিশ্রাম করুন। তাহলে সেখানে কি হয় যে মাংসপেশিগুলো দুর্বল হতে থাকে। যদি মস্তিষ্ক সক্রিয় হয়ে যায় কিন্তু মাংসপেশিতে শক্তি না থাকে তাহলে রোগী কিভাবে চলবে? তাহলে আমাদের প্রতিটি পার্কিনসন রোগীর ক্ষেত্রে ব্যায়াম বাড়াতে হয়। যে রোগী তার ব্যায়াম করছে সেটাকে বাড়াতে হবে। তাহলে আমাদের ব্যায়াম এমনভাবে নির্বাচন করতে হয় যেখানে রোগী সবচেয়ে বেশি নিরাপদ থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং সম্পূর্ণ শরীরের ব্যায়াম হয় এবং তাতেও বিশেষ করে শরীরের নিচের অংশে ব্যায়াম বেশি হয়। কারণ ভারসাম্যের সমস্যা আমাদের পায়ের থেকে আসছে, কম থেকে আসছে, তাই আমরা সেটাকে শক্তিশালী করতে চাই। কারণ রোগীর জন্য সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো সেটা হলো পেছনে পড়ে যাওয়া। কারণ পেছনে পড়লে
আমাদের হাত তো খুলে না, হাত সামনের দিকে খুললে তো সোজা মাথায় লাগে এবং রোগীর মৃত্যু হয়ে যায়। তাহলে আমাদের নিচে নিয়ে আসতে হবে। সেই জন্য ব্যায়াম বেশি করতে হবে এবং সবচেয়ে সহজ ব্যায়াম কি হতে পারে? এমন রোগীর জন্য কিছু ভাবনা বলো। সে তো একজন পার্কিনসন রোগীকে সম্ভব যতটা সম্ভব সর্বাধিক হাঁটতে হবে। তুমি বাকারের সাহায্যে হাঁটো, কারো সহায়তায় হাঁটো, যতটা সম্ভব। খাটো, দিনে বিছানায় বসা। এড়িয়ে চলুন, আপনি চেয়ারে বসুন, সোফায় বসুন, চেয়ারে বসুন, এক রুম থেকে অন্য রুমে যান, ডাইনিং রুমে যান, সেখানে খাবার খান, ফিরে আসুন এবং দিনে যতটা সম্ভব বাড়ির ভেতরে ঘুরে বেড়ানোর চেষ্টা করুন। যতটা আপনি এটা করবেন, ততটাই আপনার পা নড়বে, পা নড়বে, পায়ের মাংসপেশি নড়তে হবে। যদি মাংসপেশি নড়ে তাহলে পা এবং শক্তিশালী হচ্ছে। কারণ আপনি দাঁড়িয়ে আছেন তাই। আপনার ভারসাম্যের ব্যায়াম হচ্ছে আপনার পিঠের মাংসপেশিগুলো শক্তিশালী হচ্ছে। তাহলে যেমন যেমন আপনি স্ট্যামিনা বাড়াতে থাকবেন, মাংসপেশিতে শক্তি আনতে থাকবেন, তেমন তেমন আমরা আপনার ব্যায়ামকে আপগ্রেড করতে পারবো। কিন্তু যদি রোগী এটা স্থির করে যে আমি সুস্থ হতে ব্যায়াম করব না, তাহলে তাকে কোনো ডাক্তারও সাহায্য করতে পারবে না। তাহলে এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে খেয়াল রাখতে হবে এবং যা সর্বাধিক রোগী ভুল করে থাকে পার্কিনসন পুনরুদ্ধারের সময়। এখন আমরা তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাই যা পার্কিনসন রোগীদের খেয়াল রাখতে হবে। সেটা হলো নিজেদের একাকিত্বে না রাখা। অবশ্যই অনেক সময় দেখা যায় যে যখন কারো পার্কিনসন হয় তখন ডিপ্রেশনও আসে। সময় না থাকলেও ডিপ্রেশন আসে। এখন যখন কারো মধ্যে ডিপ্রেশন আসছে তখন সে একা থাকতে পছন্দ করে, গজল শুনতে পছন্দ করে, মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, ইন্টারঅ্যাকশন করে না। তাহলে প্রথম যে জিনিসটি আপনাকে পরিবর্তন করতে হবে তা হলো আপনাকে মানুষের সঙ্গে দেখা করতে হবে, তাদের সঙ্গে বসে কথা বলতে হবে এবং তাদের সঙ্গে সময় কাটাতে হবে যারা আপনার সঙ্গে মিলে। কারণ আমরা এমন মানুষদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে পারি না। যদি আপনি একজন ব্যবসায়ীকে অন্য একজন ব্যবসায়ীর সঙ্গে বসিয়ে দেন তাহলে সে খুব খুশি হয়। কেন? কারণ তার জন্য শেখার সুযোগ আসছে, সে অন্যের ব্যবসা বুঝতে পারছে। এক একজন শিক্ষকের সঙ্গে অন্য একজন শিক্ষকের বসালে সে খুব খুশি হয়ে যায়। কারণ হলো আপনি আপনার জীবনে ক্যারিয়ারে কি অর্জন করেছেন, কি করেননি তা জানা যায়। একইভাবে যদি একজন সেনা সদস্যকে অন্য একজন সেনা সদস্যের সঙ্গে বসানো হয় তাহলে তাদের কাছে অনেক গল্প থাকে যা তারা একে অপরের সঙ্গে শেয়ার করে। বলার মানে হলো আপনাকে একই মানসিকতার মানুষের সঙ্গে বসতে হবে, তাহলে আপনার পুনরুদ্ধার দ্রুত হয়ে যায়। কারণ যখন আপনি এমন মানুষের সঙ্গে মিলিত হন তখন আপনার মস্তিষ্কে ডোপামিন মুক্তি পায়। তারপর যখন তারা চলে যায় তখন আপনি যখন সেই ঘটনার কথা মনে করেন তখন আপনাকে আবারও আনন্দ অনুভব হয়। তাহলে বলার মানে হলো আপনাকে আপনার পরিবেশ পরিবর্তন করতে হবে, বাড়ি থেকে একটু বের হতে হবে, মানুষের সঙ্গে দেখা করতে হবে। যত বেশি আপনি মিলবেন ততই ভালো হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যাতে আপনি চতুর্থ পয়েন্টটি নিতে পারেন। এটি হলো যে প্রায়ই আমরা পাকিস্তান রোগীদের সিটি 70 টাচ করছি। তাদের বাড়ির লোকেরা তাদের রোগীকে তাদের বাবা বা মায়ের মতো কিট ট্রিট করছেন। যখন আমরা আমাদের রোগীকে এমনভাবে ট্রিট করতে শুরু করি তখন সেখানে সমস্যা আসতে শুরু করে। কেন? কারণ তারা পরিবারের প্রধান হন। প্রায়ই পরিবারের প্রধানদের কি হয়? তাদের পুরো জীবনে কর্তৃত্ব থাকে। ছেলে তোমাকে এটা করতে হবে, ছেলে তোমাকে এটা করতে হবে, ছেলে তোমাকে এটা করতে হবে। তাহলে যখন তাদের সেই কর্তৃত্ব চলে যায়, বাবা এটা করো, বাবা সেটা করো, বাবা ব্যায়াম করো, বাবা আমি এটা করলাম, এটা ভুল কথা কেন? কারণ তাদের কর্তৃত্ব ছিল আজ পর্যন্ত আপনাকে কমান্ড দেওয়ার। তারা কমান্ড শুনে না, একদমই শুনবে না। আমাদের তাদের খুব আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়। যেমন, বাবা আমি ব্যায়াম করতে যাচ্ছি, চলুন সঙ্গে। মা আপনি কি আমার সঙ্গে একটু সবজি তোলার জন্য সাহায্য করবেন, সবজি কাটার জন্য। যখন আমরা তাদের কাছে কিছু করতে অনুরোধ করি সেটা কমান্ড নয়, অনুরোধ, এবং সেই কার্যকলাপে নিজেদের যুক্ত করে দিলে তারা না করে না। যদি আপনি তাদের বলেন, বাবা হাঁটতে যাওয়ার জন্য বলেছি, বাবা আপনি হাঁটুন, বাবা আমার সঙ্গে হাঁটতে চলবেন। এটা ভাষা এবং শব্দের খেলা। এতে কি হয়? সামনে থাকা ব্যক্তি আপনাকে অস্বীকার করে না, না
বলে না, কারণ আপনি অনুরোধ করেছেন। অনুরোধ ছিল এবং সঙ্গে বলেছেন যে আমি আপনাকে সঙ্গ দিতে যাচ্ছি। তাহলে কি হবে? পুরস্কারও এসেছে। ঠিক আছে, আমার সন্তান, আমি তোমার সঙ্গে যাব। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। আমার মন খুলে দিতে পারবো। অনেক কিছু ঘটে। তারপর কি হয়? তারা সেই বিষয়গুলো ভালো লাগতে শুরু করে। আজ কেন আসেনি? তাহলে তুমি কেন আসনি? এই বিষয়গুলো আমাদের অর্জন করতে হবে, যাতে তারা আমাদের সঙ্গে সেই কার্যকলাপে যুক্ত থাকে। তাদের আমাদের সঙ্গে থাকতে হবে এবং আপনি যাই হন, সেখান থেকে অনুরোধ করতে হবে, "বাবা, এটা করতে হবে। এভাবে নয়।" আমি আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। রোগীর বাড়ির লোকেরা বা রোগী নিজে যে সাধারণ ভুলগুলো করে, সেগুলো আপনাকে একদমই করতে হবে না। আপনার খাবারের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার ব্যায়ামের প্রতি খেয়াল রাখতে হবে এবং রোগীকে হ্যান্ডেল করার যে পদ্ধতি আছে, সেটাও খেয়াল রাখতে হবে। রোগীর মানসিকতা মাথায় রেখে বিষয়গুলো সামনে রাখা উচিত। আমি আশা করি তবুও যদি কিছু সন্দেহ থাকে, কিছু জানতে চান, তাহলে আপনি এসে আমার সঙ্গে কথা বলতে পারেন। আর এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।